একটা চেয়ারের মধ্যে বসে ওই প্রেতাত্মাটা জোরে জোরে খিলখিল করে হাসছে আর একটা নিউজ পেপার পড়ছে। সে চিৎকার করে বলতে থাকে, বিশেষ বিশেষ সংবাদ, কালকে 7 জন এই হোটেলের মধ্যে এসেছে আর একটা অশরীরী প্রেতাত্মা তাদের সবাইকে একে একে মারবে। এই প্রেতাত্মাটা আসলে কে ছিল? কেনই বা একটা সুনসান হোটেলের মধ্যে প্রেতাত্মাটা রোজ রাতের বেলায় ঘুরে বেড়ায়? কেনই বা এই হোটেলের 3 তলায় প্রতিদিন একটা ডাক্তার আসে রোগী দেখার জন্য? কাকে দেখতে আসে সে? শোনা যায় একসময় এই বিল্ডিংটাতে নাকি ভয়ঙ্কর মানসিক রোগীরা বাস করত। তারপর এমন সব কিছু হয় এখানে যা মাথা ঘুরিয়ে দেবে। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি হরর স্টোরি। মুভি শুরু হয়। একদল বন্ধু এক জায়গায় জড়ো হয়ে একটা ক্লাবে নিজেদের মতো পার্টি করছিল। ছেলেটার নাম নীল, এর নাম অচিন্ত, এর নাম সম্রাট, আর এই ছেলেটার নাম হলো মঙ্গেশ। মেয়েদের মধ্যে ছিল নীনা, ম্যাগি এবং সোনিয়া। হঠাৎ সেই ক্লাবের টিভিতে তারা একটা খবর দেখতে পায়, দ্য গ্র্যান্ডোইস হোটেলের 3046 নম্বর রুম থেকে ঝাঁপ দিয়ে হোটেলের মালিক আত্মহত্যা করেছে। এর আগেও তারা সেই হোটেলের অভিশপ্ত রুমের ব্যাপারে অনেক ঘটনা শুনেছে। আর এটাও শোনা যায় আজকে যেখানে হোটেলটা দাঁড়িয়ে আছে সেখানে একটা ভয়ঙ্কর মানসিক রোগীদের হাসপাতাল ছিল। হোটেলের একটা ঘরে একটা মেয়ের ভয়ঙ্কর এবং অস্বাভাবিক মৃত্যুর পর থেকে হোটেলটা বন্ধ করে দেওয়া হয়। শোনা যায় সে হোটেলে তো এখন আর কোনো মানুষ বসবাস করে না, বসবাস করে এক ভয়ঙ্কর প্রেতাত্মা। এই সব কিছু নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন বন্ধুদের মধ্যে থাকা একটা ছেলে যার নাম সম্রাট ওরফে স্যাম, সে সবাইকে বলে যে এইসব ভূত প্রেত পিশাচ বলে কিচ্ছু হয় না, আমি বিশ্বাস করি না। ঠিক তখনই ক্লাবে উপস্থিত একটা বয়স্ক লোক হঠাৎ বলে ওঠে, যেদিন বিশ্বাস করবে সেদিন তুমি বেঁচে থাকবে না। কথাটা শুনে তারা সবাই ভয় পেয়ে যায়। হঠাৎ করেই তাদের মধ্যে কেউ কেউ বলে ওঠে, কেননা হোটেলটাতে গিয়ে একবার দেখাই যাক, সত্যি কি ওখানে কোনো প্রেতাত্মা বাস করে। যেমন ভাবা তেমন কাজ। সকলে মিলে বেরিয়ে পড়ে সেই পুরনো বন্ধ হয়ে যাওয়া হোটেল গ্র্যান্ডোইসে। হোটেলটা যেখানে অবস্থিত তার আশেপাশে কিচ্ছু নেই। সামনে কাচের গেট দিয়ে অনেক চেষ্টা করা সত্ত্বেও তারা কোনোভাবে ঢুকতে পারে না। ওরা সবাই সেখান থেকে হতাশ হয়ে ফিরেই যাচ্ছিল। কিন্তু সেই সময় হোটেলের ভেতর থেকে একটা রেডিওর শব্দ শুনতে পায়। তারা বুঝতে পারে যে হোটেলের ভেতরে নিশ্চয়ই কেউ আছে, নয়তো রেডিও কে বাজাচ্ছে। অত সহজে হাল না ছেড়ে তারা হোটেলের পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করে। তারা ভুল করেছিল। সেদিন রাতে তাদের চলে যাওয়াই উচিত ছিল। পেছনের দরজা দিয়ে তারা খুব সহজেই ভেতরে ঢুকে পড়ে এবং সেই গেট দিয়ে ঢোকার সাথে সাথেই দরজাটা সজোরে বন্ধ হয়ে যায়। কেউ খেয়ালও করতে পারেনি তারা টর্চের আলো ফেলতে ফেলতে এগিয়ে যাচ্ছিল সেই অন্ধকার গা ছমছম হোটেলের ভেতরে। কিছুটা যাওয়ার পর সেই রেডিওটা তারা দেখতে পায়, যার আওয়াজ তারা বাইরে থেকে শুনতে পেয়েছিল। অবাক হয়ে যায় তারা এটা দেখে যে এই বছরের পর বছর ধরে বন্ধ হোটেলটাতে রেডিও কেমন করে চলছে, যারা আশেপাশে মানুষও নেই। রেডিওটা তারা বন্ধ করে সামনের দিকে এগিয়ে যায়। দেখা যায় রেডিওটার পিছনে কোনো ব্যাটারি লাগানো ছিল না। তাহলে রেডিওটা আপনা আপনি কি করে চলছিল? সবাই নিজেদের মতো করে আশেপাশে ঘুরতে থাকে। নীনাকে দেখা যায় একটা কাচের আলমারির সামনে দাঁড়িয়েছিল সে। অদ্ভুতভাবে সেই আলমারির ভেতরে থাকা সবকটা ঘড়ির মধ্যে 3:55 বেজে আছে। মোবাইলে সে টাইম দেখে। মোবাইলের টাইমের সঙ্গে এই ঘড়িগুলোর টাইমের কোনো মিলই নেই। হঠাৎ করে আলমারির কাচের প্রতিচ্ছবিতে সে নিজের পেছনে নিজেকেই দেখতে পায় একটা বইয়ের ঘরে যেতে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সেদিকে যাবে কিনা ভাবছিল, এই সময় তার বন্ধু নীল সেখানে চলে আসে। নীনা নীলকে বলে সব কিছু। নীল তার কথা বিশ্বাসই করে না। তারা সবাই মিলে সেই রুমটার দিকে যেতে থাকে, যে রুমটার নম্বর 3046, সেই অভিশপ্ত রুম। ধীরে ধীরে খুব সতর্কভাবে এগিয়ে যাচ্ছিল অন্ধকারের মধ্য দিয়ে। হঠাৎ একটা ছোট্ট বিয়ারের ক্যান তাদের পায়ে ধাক্কা খায়। অচিন্ত নামের এই ছেলেটা অন্ধকার জায়গায় ক্যানটাকে ছুঁড়ে ফেলে দেয়। অদ্ভুতভাবে সেই ক্যানটা গড়াতে গড়াতে তাদের কাছেই ফিরে আসে। অচিন্ত পুরো বিষয়টা দেখার জন্য নিজেই একটা টর্চ নিয়ে সে অন্ধকারের মতো হলের জায়গাটাতে ঢুকে পড়ে। বেশ কিছুক্ষণ হয়ে গেল, অচিন্ত তো এখনো ফিরছে না। তার বাকি বন্ধুরা মিলে তার খোঁজ করতে সে অন্ধকার জায়গাটায় ঢোকে এবং কিছুক্ষণ পর তারা অচিন্তকে দেখতে পায়। তারা সবাই মিলে পাশের একটা ঘরের দিকে যায়। সেই ঘরটার ভেতরে বিভিন্ন রকমের অদ্ভুত পুরনো যন্ত্রপাতি ছিল। দেখে বোঝাই যায় হোটেলটা একসময় মেন্টাল হসপিটাল ছিল এবং এই সমস্ত যন্ত্রপাতির দ্বারা মানসিক রোগীদের চিকিৎসা করা হতো।
হঠাৎ করে তারা খেয়াল করে যে একটা পরিত্যক্ত অন্ধকার ঘরে একটা খারাপ টিভি নিচে থেকেই চলছে। প্রথমটায় তারা ভাবে যে হয়তো কোনো কারণে টিভি সুইচ অন হয়ে গেছে এবং এই জন্য হয়তো চলছে, কিন্তু তারপর তারা খেয়াল করে টিভির ভেতর থেকে কেমন অদ্ভুত রকমের আওয়াজ আসছে। নীল এবং অচিন্ত মন দিয়ে সেই আওয়াজটা শোনারও চেষ্টা করে। তারা বুঝতে পারে কেউ যেন তাদেরকে কেমন একটা খোনা গলায় বলছে, ওয়েলকাম ওয়েলকাম। দুজনেই দুজনের দিকে আতঙ্কের দৃষ্টিতে তাকায়। অচিন্তের মনে একটাই প্রশ্ন বারবার আসতে থাকে, তারা এখানে এসে কোনো ভুল করেনি তো? বাকিদের সাথে তারা দুজনে এগোতে থাকে এবং একটা সময় পর তারা রুম নম্বর 3046-এ পৌঁছে যায়। স্যামকে দেখা যায় সে ওই রুমটার বাথরুমের দিকে হাঁটতে হাঁটতে বলতে থাকে, আমার মনে হয় যখন এই রুমটা সুন্দর ছিল দেখতে, তখন কোনো সুন্দরী নারী বাথরুমের মধ্যে শাওয়ার অন করে স্নান করত। এটা বলার সাথে সাথে বন্ধ বাথরুমের ভেতর থেকে শাওয়ারটা একা একাই অন হয়ে যায় এবং বাথরুমের দরজা সজোরে বন্ধ হয়ে যায়। ভেতর থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে আসতে থাকে স্যামের। 6 বন্ধু আপ্রাণ চেষ্টা করে বাথরুমের দরজাটাকে খোলার, কিন্তু অনেক চেষ্টার পর যখন সেই বাথরুমের দরজাটা খোলে, তারা যা দেখতে পায় তাতে তাদের শরীর শিউরে ওঠে। বাথটাবের মধ্যে পড়ে আছে স্যামের রক্তাক্ত মৃতদেহ। পাগলের মতো 6 বন্ধু ওপর থেকে নিচে ছুটতে থাকে চিৎকার করতে করতে। তারা বুঝতে পারে তারা এই হোটেলের মধ্যে এসে ভুল করে ফেলেছে। তারা সেখান থেকে বেরোনোর আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু তারা কিছুতেই বের হওয়ার দরজা খুঁজে পাচ্ছে না। তারা পরিষ্কার বুঝতে পারে তারা এই হোটেলের মধ্যে আটকে গেছে। এখান থেকে পালানোর আর কোনো উপায় নেই। এবং একই সাথে এক প্রেতাত্মার বিশাল চিৎকার তাদেরকে আরও আতঙ্কিত করে তোলে। তারা বুঝতে পারে না যে তারা কি করবে। এই গা ছমছম হোটেলে একটা বড় হলের মতো জায়গায় কাচের দরজার সামনে গিয়ে তারা বসে। কারোর ফোনের কোনো নেটওয়ার্ক নেই। হঠাৎই নীলের মাথায় আসে যে হোটেল আছে মানে হোটেলের ছাদও আছে, আর ছাদ থেকে নিশ্চয়ই নেটওয়ার্ক পাওয়া যাবে। বাকি 4 জনকে সেখানে বসিয়েই অচিন্ত এবং আরেক বন্ধু মঙ্গেশ ছাদের খোঁজে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। তারা যত এগোচ্ছিল তাদের গা ভারী হয়ে আসছিল। চারিদিকে শুধু অন্ধকার আর দম বন্ধ করা ভয়। হঠাৎ করেই অন্ধকারের মধ্যে একটা ফ্লোরে, এই নির্জন হোটেল যেখানে কোনো জনমানুষের চিহ্ন নেই, সেখানে এক মহিলাকে দেখতে পায় এক নার্সের পোশাক পরা। তারা দুজনে অবাক হয়ে যায়, মহিলাটা কোত্থেকে এলো? মহিলাটা তাদেরকে দেখে চিৎকার করে বলে, এক্সকিউজ মি, আপনারা কি ডাক্তার কাপাডিয়াকে দেখাতে এসেছেন? ডাক্তার ফ্রি আছে, চলে আসুন ডাক্তারের ঘরে। কথাটা শেষ করেই মহিলাটা একটা ঘরের ভিতরে ঢুকে যায়। তারা দুজনও ভয়ে ভয়ে সেই ঘরটার ভিতরে ঢোকে, কিন্তু অবাক ব্যাপার, সেখানে তো কোনো ডাক্তার ছিল না। পুরো ঘরটা বন্ধ ছিল এবং অন্ধকার ছিল। তারা সামনে এগোচ্ছে, হঠাৎ করে তাদের বাঁদিকে একটা পুরনো ভাঙা টেপ রেকর্ডার অটোমেটিক বেজে ওঠে, আর সেখানে এক মহিলার বিকট চিৎকারের আওয়াজ শোনা যায়। এবং পেছন ঘুরতেই তারা দেখে একটা হুইলচেয়ারটা একা একাই এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। কিছু না ভেবেই তারা অবাক হয়ে সেই হুইলচেয়ারটার পিছু করে। মঙ্গেশকে অচিন্ত অনেকবার মানা করে সামনে এগোতে, কিন্তু তার কোনো কথা কানে না নিয়ে মঙ্গেশ সেই হুইলচেয়ারটার কাছে এগিয়ে যায় এবং পরক্ষণে এক ভয়ঙ্কর প্রেতাত্মা মঙ্গেশকে এক নিমিষে মেরে ফেলে। প্রাণ বাঁচানোর জন্য অচিন্ত পাগলের মতো ছুটতে থাকে। যেদিকেই যায় সেদিকেই দেখে ওই হুইলচেয়ারটা। প্রচণ্ড ভয় পেয়ে সে একটা পরিত্যক্ত ভাঙা ঘরের মধ্যে মুখ চেপে লুকিয়ে থাকে। অন্যদিকে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও যখন অচিন্ত আর মঙ্গেশ ফেরে না, বাকি 4 জন চিন্তায় তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছু দূর এগোনোর পর তারা মঙ্গেশের রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় এবং অচিন্তের জন্য তারা চিন্তা করতে থাকে। ভয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে করে তারা বারবার ডাকতে থাকে, অচিন্ত, তুমি কি আমাদের শুনতে পাচ্ছ? 4 জন বন্ধুর গলার আওয়াজ পেয়ে অচিন্ত বাইরে বেরিয়ে আসে এবং সবাইকে কাঁদতে কাঁদতে জানায় যে আমরা কেউ বাঁচব না, ও আমাদের সবাইকে মেরে ফেলবে। তারা সেখানে আর এক মুহূর্ত থাকে না, পালানোর চেষ্টা করে এবং অবশেষে তারা ছাদ খুঁজে পায়। কিন্তু সেখানে থাকা একটা পুরনো টেবিলের উপরে একটা কাচের বলকে নিজে নিজে ঘুরতে দেখা যায়। তারা যখন সেই বলটাকে মন দিয়ে দেখছিল, হঠাৎই সেই প্রেতাত্মা তাদের সামনে চলে আসে এবং হাড় হিম করা এক বিকট চিৎকার করে। সবাই ভয় পেয়ে প্রাণপণে দৌড়তে থাকে এবং নিচের দিকে যেতে থাকে। কোনো মতেই হোক তাদেরকে এখান থেকে পালাতেই হবে। দৌড়তে দৌড়তে তাদের মধ্যে থাকা এক বন্ধু যার নাম সোনিয়া হোঁচট খেয়ে পড়ে যায় এবং সবাইকে বলতে থাকে, আমার গলাটা কেউ চেপে ধরেছে, আমাকে কেউ মেরে ফেলতে চাইছে। নীল যখন টর্চের আলো ফেলে সবাই দেখতে পায় যে কুৎসিত দেখতে সেই প্রেতাত্মাটা সোনিয়ার ওপরেই বসে আছে। ভয় পেয়ে সবাই যখন ছিটকে যায় চারদিকে, সেই সুযোগে প্রেতাত্মাটা সোনিয়াকে টেনে নিয়ে চলে যায় এবং সেখানেই মেরে ফেলে।
আতঙ্কে পালাতে পালাতে তারা এমন একটা জায়গায় এসে দাঁড়ায় যেখানে পুরো অন্ধকারের মধ্যে একটা ছোট বাল্ব থেকে হালকা মৃদু আলো আসছিল। নীলের মাথায় হঠাৎ করে একটা চিন্তা আসে, যদি সেই আলো জ্বলে তার মানে জেনারেটরও আছে, আর যদি জেনারেটর থাকে তার মানে পালানোর রাস্তাও আছে। আলোর জন্য কারেন্ট কোত্থেকে আসছে সেটা খুঁজতে গিয়ে নীল সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে এবং নিচে গিয়ে পার্কিংয়ের একটা জায়গা খুঁজে পায় যেখানে একটা গাড়ি দাঁড়িয়েছিল। সুবর্ণ সুযোগ। খুঁজতে খুঁজতে সেই গাড়ির চাবি ও নীল ঝুলতে দেখে। সে বাকি বন্ধুদেরকে ডাকতে চায়, সবাইকে জানায় যে নিচে গাড়ি আছে, আমরা এখান থেকে পালাতে পারি। তারা নিচে নেমে যখন পার্কিংয়ের জায়গায় যাচ্ছিল এমন সময় উপর থেকে ওই নার্সের প্রেতাত্মাটা তাদেরকে ডেকে বলে, কোথায় যাচ্ছ তোমরা? যাও, নিজেদের ঘরে যাও, তোমরা এক একজন মানসিক রোগী। তারা পরিষ্কার বুঝে গেছিল আশেপাশে তারা যা দেখছে বা শুনছে কোনোটাই কোনো জীবিত ব্যক্তির কাজ নয়। কোনোভাবে তারা গাড়িটা অবধি পৌঁছায় এবং গাড়ি নিয়ে সেখান থেকে আপ্রাণ বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু একটু পরেই তারা বুঝতে পারে তারা যেখান থেকে যাওয়া শুরু করেছে গাড়ি নিয়ে সেখানেই ফিরে আসছে। এই জায়গাটা একটা ভুল ভুলাইয়ার মতো। এমনকি তাদের সামনে সেই নার্সের আত্মাটা এসেও দাঁড়ায়। তারা পাত্তা না দিয়ে তার উপর দিয়ে গাড়ি চালায়, কিন্তু সেই অশরীরীর কিছুই হয় না। কিছুক্ষণ সময় হঠাৎ তাদের গাড়ি বন্ধ হয়ে যায়। চারদিকে সাদা ধোঁয়া, কোত্থেকে সাদা ধোঁয়া এলো কেউ জানে না। তারা হঠাৎ করে দেখে সেই ধোঁয়া কাটতেই তারা রুম নম্বর 3046-এর সামনে আবার দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেই তো তারা পার্কিং এরিয়াতে গাড়ি চালাচ্ছিল, তাহলে এত উঁচুতে একটা রুম যেটা কিনা 3046, সেখানে তারা কি করে এলো? তারা মাথায় হাত দিয়ে পাগলের মতো চিৎকার করতে থাকে। তারা বুঝতে পারে প্রেতাত্মা তাদের আশেপাশেই ঘুরছে। তারা একসাথে একটা ঘরে দরজা বন্ধ করে বসে থাকে, কারণ তাদের ধারণা তারা একা একা থাকলে হয়তো সেই প্রেতাত্মা তাদেরকে টেনে নিয়ে যাবে, কিন্তু তারা যদি একসাথে থাকে সেই প্রেতাত্মা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এমন সময় বাইরে থেকে সোনিয়ার গলায় আওয়াজ শোনা যায়, বলা ভালো চিৎকার শোনা যায়, হেল্প, হেল্প মি, আমাকে সাহায্য করো। কিছুক্ষণ আগে তাকে ভয়ঙ্কর প্রেতাত্মাটা টেনে নিয়ে গেছিল। আচমকা তার গলার আওয়াজ শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ সোনিয়া তো মরে গেছে বলেই তারা জানতো। তাহলে এই ভয়ঙ্কর কুৎসিত প্রেতাত্মা তাকে কি করে ছেড়ে দিল? বন্ধুর গলার আওয়াজ পেয়ে ম্যাগি কিছুতেই চুপ করে থাকতে পারে না। সোনিয়ার কাছে যেতে চায়, সোনিয়াকে সাহায্য করতে চায়, কিন্তু নীল তাকে মনে করিয়ে দেয় যে পিশাচের মতো ছলনা আর কেউ করতে পারে না। হতে পারে এটা সেই প্রেতাত্মার একটা ছলনা। কিছুক্ষণ পর তারা চারজন মিলে সেই দরজা খুলে বাইরে বেরিয়ে আসে এবং সত্যি সত্যি তারা সোনিয়াকে দেখতে পায় জখম অবস্থায়। সোনিয়া তাদেরকে জানায় যে এই হোটেলের মধ্যে যে প্রেতাত্মা মানুষের প্রাণ নেয় সেই প্রেতাত্মার নাম হলো মায়া। সে জীবিত অবস্থায় একটা মানসিক রোগী ছিল। সে নিজের পরিবারের 7 জনকে নৃশংসভাবে হত্যা করেছিল। সে এতটাই মানসিক রোগী ছিল। এবং এই ঘটনা যখন কোর্টে ওঠে তখন তাকে নির্মম হত্যা করার কারণ জিজ্ঞাসা করা হয়। মায়া জানিয়েছিল যে তার বিয়ে নাকি একটা শয়তানের সাথে হয়েছে এবং সেই শয়তান তাকে বাধ্য করে খুনগুলো করতে। মায়া ডাক্তার কাপাডিয়া নামে একজন ডাক্তারের তত্ত্বাবধানে এই মানসিক হাসপাতালেই ছিল, কিন্তু মায়া এতটাই হিংস্র ছিল যে ডাক্তার কাপাডিয়াকেও সে খুন করে ফেলে, তাও সবার সামনে। আর এরপর থেকেই শুরু হয় একের পর এক ভয়ঙ্কর ঘটনা। হাসপাতালে শর্ট সার্কিটের কারণে বহু রোগী একসাথে মারা যায় এবং তারপর হাসপাতালটা বন্ধ হয়ে যায়। মায়ার কি হয়েছিল সেটা কেউ জানে না। পরবর্তীকালে একজন নামী পয়সাওয়ালা ব্যক্তি এই হাসপাতালটাকে কিনে নেয় এবং এখানে একটা হোটেল তৈরি করে। কিন্তু হোটেল তৈরি করার পরেও অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা কিন্তু দিনে দিনে বাড়তে থাকে। একসময় হোটেলটাও বন্ধ হয়ে যায়। কিছুদিনের মধ্যেই হোটেলের মালিক এই রুম থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, যার দৃশ্য সিনেমার শুরুতে দেখানো হয়েছিল। তারাই সমস্ত কিছু জানতে পারার পর মায়ার নাম ধরে ডাকতে থাকে। তারা বলতে থাকে তুমি কি চাও? এমন সময় সোনিয়ার মোবাইলে একটা কল আসে, যে কলে কোনো নাম্বার ছিল না, শুধু একটাই নাম লেখা ছিল, মায়া। ফোনটা কানে নিতেই সোনিয়ার মুখ ফ্যাকাশে হয়ে যায়। বাকিরা জিজ্ঞেস করে ফোনে কে ছিল, কি বলল? সোনিয়া বলে ফোনে মায়া ছিল। সে বলল সে শুধু তাদেরকে প্রাণে মেরে ফেলতে চায়, আর কিছু চায় না। তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং দৌড়তে দৌড়তে সেই হোটেলেরই একটা স্টোর রুমে এসে লুকোয়। তারা এক জায়গায় জড়ো হয়ে একে অপরের হাত ধরে গোল করে মাটিতে বসে পড়ে। ঠিক তখনই সেই ঘরের কোনো এক কোণা থেকে অদ্ভুত ধরনের সাদা ধোঁয়া পুরো ঘরটাকে ঘিরে ফেলতে থাকে। ধীরে ধীরে তারা একে অপরকে ঠিকমতো দেখতেও পারে না, শুধুমাত্র একে অপরের হাত শক্ত করে ধরে থাকে তারা। নীল বলে আমি এক এক করে সবার নাম ধরে ডাকবো, সবাই তাতে সাড়া দেবে, তাহলে বুঝতে পারবো যে আমরা ঠিক আছি। এক এক করে সে সবার নাম ধরে ডাকে, সবাই সাড়া দেয়।
কিন্তু যখন সোনিয়াকে ডাকা হয় সে সাড়া দেয় না। শুধুমাত্র একটা ফ্যাঁসে অদ্ভুত ভয়ঙ্কর গলায় শোনা যায়, ইয়েস আই অ্যাম হিয়ার। নীল যখন সোনিয়ার হাতের দিকে তাকায় তখন সে বুঝতে পারে সেটা কোনো মানুষের হাত না, সেটা অনেক দিন আগে মরে যাওয়া কোনো এক মৃত ব্যক্তির হাত। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যে সোনিয়াকে তারা জীবিত ভেবে তার সাথে ছিল, সেই সোনিয়া ওই প্রেতাত্মার হাতে অনেক আগেই মারা গেছে। ভয়ে চিৎকার করতে করতে তারা চারজন কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে তারা গিয়ে পৌঁছায় এমন একটা জায়গায় যেখানে একটা পুরনো ভাঙা চেয়ার পড়েছিল, আর পড়েছিল আসল সোনিয়ার ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ। এরপর তারা হোটেলের ক্যান্টিন এলাকায় গিয়ে বসে। নীনা নীলকে জিজ্ঞেস করে, কটা বাজে এখন? নীল বলে 3:55। নীনার মনে পড়ে যায় হোটেলে ঢোকার সময় একটা আলমারি দেখেছিল যেখানে প্রতিটা ঘড়িতেই 3:55 বেজেছিল, এবং সে ওই আলমারির মধ্যে নিজেকেই নিজে যেতে দেখেছিল একটা বইয়ের ঘরে ঢুকতে। নীনা সহ বাকি সবাই ঠিক করে তারা সেখানে আবার যাবে যদি কোনো উপায় খুঁজে পায়। ওই ঘরটায় তারা একটা বই পায়, বইটার নাম ছিল অকাল্ট। এখানে বলে রাখি, অকাল্ট বইটা শুধু এই মুভিতে না, অকাল্ট বইটা সত্যিকারের একটা বই, এবং এটাকে একটা তন্ত্র সাধনার ক্ষতিকারক বা বিধ্বংসী বা ভয়ানক তন্ত্র সাধনার বই বলা হয়। এই বইয়ের মধ্যে এমন একটা জিনিস লেখা থাকে যেটা সেই মুহূর্তে যে পড়েছে তারা সেই বইটা নিয়ে গিয়ে এক জায়গায় বসে এবং পড়তে শুরু করে। সেই বইয়ে লেখা ছিল যে প্রতিটা অতৃপ্ত আত্মা কোনো না কোনো জিনিসের সাথে জড়িত থাকে এবং সেই বস্তু বা জিনিস থেকেই সে শক্তি অর্জন করে। কিন্তু তারা জানতো না যে মায়ার প্রেতাত্মা কোন বস্তুর সঙ্গে জড়িত আছে এখনো পৃথিবীতে। সেটার উপায় বইটাতে লেখা ছিল, একটা মন্ত্র, যে মন্ত্রটা উচ্চারণ করলে জানা সম্ভব যে প্রেতাত্মা কোন বস্তুর থেকে শক্তি সংগ্রহ করছে। তারা চারজন মিলে জোরে জোরে সেই মন্ত্র উচ্চারণ করে এবং মন্ত্র উচ্চারণের সাথে সাথে হঠাৎ কোত্থেকে যেন অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়। তারা আওয়াজ অনুসরণ করে তারা যখন সামনের দিকে এগিয়ে যায়, সেই ঘরটায় যে ঘরে তাদের প্রথমে অচিন্ত্য নিয়ে গিয়েছিল, তারা ভেতরে ঢুকে একটা আবছা দৃশ্য দেখে। তারা দেখে এই ঘরেই মায়ের মৃত্যু হয়েছে, আর ব্রেনে শক দেওয়ার একটা মেশিনকে মায়া নিজের নিয়ন্ত্রণে এনে ফেলেছে এবং সেই মেশিনের সাথে জড়িয়ে আছে মায়ার অস্তিত্ব। মায়া এই মেশিনটা থেকেই শক্তি পায়। সবটা বোঝার পর আর বেশি দেরি না করে তারা মেশিনটাকে আগুনে জ্বালিয়ে দেবে এই সিদ্ধান্ত নেয়। কিন্তু দরকার ছিল পেট্রোল বা কেরোসিন, কারণ মেশিনের মধ্যে তো আর এমনি এমনি আগুন ধরবে না। অচিন্ত্য আর নীনাকে সেখানে রেখেই নীল আর ম্যাগি হোটেলের কিচেন এরিয়ায় যায় পেট্রোল বা জ্বালানো জাতীয় কিছু জিনিস খোঁজার জন্য। সেখানে গিয়ে তারা ঠিক করে যে তারা আলাদা আলাদা করে জ্বালানি খুঁজবে। খুঁজতে খুঁজতে ম্যাগি হঠাৎ করে এক অদ্ভুত ধরনের আওয়াজ পায়। সামনে এগিয়ে গিয়ে সে দেখতে পারে একটা সুনসান জায়গার উপরে একটা চেয়ারের ওপর একটা মহিলা বসে খবরের কাগজ পড়ছে জোরে জোরে। ওই প্রেতাত্মাটা কেমন অদ্ভুত গলায় নিউজটা পড়ছিল। প্রেতাত্মাটা বলে, ব্রেকিং নিউজ, কাল রাত হোটেল গ্র্যান্ডউইজে 7 জন মানুষ ঢুকে ফেসে যায়। তারা ভেতরে ঢুকে যায়, তারা বাইরে বেরোতে পারে না, কারণ এক অশরীরী প্রেতাত্মা তাদেরকে সেখান থেকে বাইরে বেরোতে দেয়নি। সে আরও পড়তে থাকে। ম্যাগি যখন সামনের দিকে এগোতে যায়, নীল পেছন থেকে চলে আসে। নীল ম্যাগিকে সেখান থেকে অন্য জায়গায় নিয়ে যায়। কিছুটা যাওয়ার পর ম্যাগি লক্ষ্য করে যে পাশের দেওয়ালে তার ছায়া তো পড়ছে, কিন্তু কই নীলের তো কোনো ছায়া পড়ছে না। তার বুঝতে এতটুকু অসুবিধে হয় না যে নীলের মধ্যে নীল নেই, এটা আসলে মায়ার প্রেতাত্মা। সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়ে ম্যাগি কিচেন এরিয়ার ভেতরে গিয়ে কিচেনের ক্যাবিনেটের পেছনে লুকিয়ে পড়ে। আসল নীল যখন তাকে খুঁজতে সেখানে আসে, ম্যাগি তাকে দেখা সত্ত্বেও যায় না, লুকিয়ে থাকে, কারণ সে ভাবতে থাকে হয়তো এটা নীল নয়, হয়তো এটা মায়ার প্রেতাত্মা তার সঙ্গে কোনো ছলনা করছে। নীল তাকে খুঁজতে খুঁজতে সেখান থেকে একসময় বেরিয়ে যায়। নীল বাইরে বেরোনোর পর ম্যাগি পেছন ঘুরে দেখে কিচেনের উঁচু সেলফে নীলের রূপ ধরে মায়ার প্রেতাত্মা বসে আছে এবং নিমেষের মধ্যে সে নিচে নেমে ম্যাগিকে প্রাণে মেরে ফেলে। অন্যদিকে নীনা এবং অচিন্ত্য যে ঘরে ছিল সে ঘরের দরজা নিজে থেকেই ভেঙে পড়ে, আর ঠিক এই সময়ে বাইরে থেকে ম্যাগির চিৎকারে আওয়াজ শোনা যায়। ম্যাগি বারবার করে বলছিল, আমায় কেউ তো বাঁচাও, কেউ তো বাঁচাও আমায়। নীনা বারণ করা সত্ত্বেও অচিন্ত্য সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে যায় এবং কিছুক্ষণ পরে তারও আর্তনাদের আওয়াজ শোনা যায়। নীনা গুটি গুটি পায়ে ভয়ে সন্তর্পণে এগিয়ে যায় সেই নিঝুম অন্ধকারে অচিন্ত্যকে খুঁজতে। কিছুটা দূর এগোনোর পর সে যা দেখতে পায়, দম বন্ধ হয়ে আসে। অচিন্ত্যের দেহ আর মুন্ডু দুটো আলাদা দিকে পড়ে আছে। এরই মধ্যে নীল সেখানে পৌঁছায় কেরোসিন নিয়ে। এক মুহূর্ত দেরি না করে মেশিনটার উপর কেরোসিন ঢেলে দেয়। মায়ার প্রেতাত্মা কিন্তু এত সহজে হারবার নয়। নীলকে টেনে নিয়ে নিমিষের মধ্যে মেরে ফেলে সে নীনার চোখের সামনে, এবং এখন এই বিশাল হোটেলের মধ্যে নীনা একা বেঁচে একটা ভয়ঙ্কর প্রেতাত্মার সাথে।
নীনা পালানোর চেষ্টা করে, মায়ার প্রেতাত্মা তার কিছুতেই পিছু ছাড়ে না। নীনা দৌড়তে দৌড়তে একদম বাইরে এসে দেখে তার মৃত 6 জন বন্ধু তার দিকে এগিয়ে আসছে হাঁটতে হাঁটতে। তার মৃত বন্ধুরা তাকে বলে, তুমিও চলে এসো আমাদের সাথে, মায়ার প্রেতাত্মা তোমাকেও ছাড়বে না। ওখানে কি করছো? নীনা জানতো যে এই সমস্ত কিছু একটা ছলনা, ওই ভয়ঙ্কর অভিশপ্ত প্রেতাত্মা তার সঙ্গে ছলনা করছে। সেখান থেকে পালানোর সময় ধাক্কা খেয়ে একটা কাচের বোতল ভেঙে যায় এবং সেই কাচের ভেতর থেকে কিছুটা তরল পদার্থ বাইরে বেরিয়ে আসে। গন্ধ শুকে বুঝতে পারে তরল পদার্থটা পেট্রোল এবং এটা দিয়ে আগুন জ্বালানো সম্ভব। পাশে থাকা একটা বাল্ব খুলে সেই বাল্বটা তেলের উপরে সে ভেঙে ফেলে এবং বিদ্যুতের ঝলকে আগুন জ্বলে ওঠে। আর বেশি দেরি না করে পাশে থাকা একটা কাপড়ে করে সেই আগুন নিয়ে সে দৌড়তে থাকে মায়ার ঘরের সেই মেশিনের দিকে। কিন্তু মায়ার প্রেতাত্মা তাকে এত সহজে ছেড়ে দেবে? সবভাবে চেষ্টা করে সে নীনাকে আটকানোর। একটা সময় পর একটা বড় চেয়ার মায়ার প্রেতাত্মা ছুঁড়ে মারে নীনার দিকে এবং তাতে ধাক্কা খেয়ে সে ছিটকে পড়ে যায়। তার হাতের আগুনের কাপড়টা দূরে গিয়ে পড়ে। এই সুযোগটা নিয়ে মায়ার প্রেতাত্মা সেই কাপড়ের আগুনটা নিভিয়ে দেয়, কিন্তু তখনও কিছুটা আগুনের ফুলকি বেঁচেছিল কাপড়ে। এমন সময় পাশে থাকা একটা পুরনো পরিত্যক্ত জং ধরা পাখা হঠাৎ করে চালু হয়ে যায়। নীনা পুরো ব্যাপারটা বুঝতে পারে না। সে যখন দেওয়ালের দিকে তাকায়, হোটেলের মালিকের আত্মা, যেটা কিনা একটা ভালো আত্মা ছিল, সেই তাকে সাহায্য করছে মায়ার প্রেতাত্মাকে হারানোর জন্য। বেশি দেরি না করে ওই অল্প আগুনটা হাতে নিয়ে নীনা দৌড়ে ঘরের মেঝেতে কেরোসিন পড়েছিল সেখানে গিয়ে আগুনটা ফেলে দেয় এবং খুব তাড়াতাড়ি সেই আগুন মেশিনের মধ্যে ধরে যায়। মেশিন সহ মায়ার প্রেতাত্মা ওই আগুনের মধ্যে শেষ হয়ে যায়। রাত শেষ হয়, বলা ভালো একটা অভিশপ্ত ভৌতিক রাত শেষ হয়, নতুন সকাল আসে। একটা রাত যে রাতে তার 6টা বন্ধু ছোট্ট ভুল সিদ্ধান্তের জন্য মারা গেছে। নীনা সেই কাচের দরজার কাছে এসে দাঁড়ায়, দেখে দরজাগুলো আপনা আপনি খুলে গেছে। তার কাছে এই মুহূর্তে আফসোস করা ছাড়া আর কোনো কিছু বেঁচে নেই, কারণ এই 7 জনের মধ্যে সে শুধুমাত্রই ভয়ঙ্কর হোটেল থেকে বেঁচে ফিরবে। এখন মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। এক্সপ্লেন টিভি বাংলা চ্যানেলে আমি ভূতের মুভি সেরকম একটা করি না। তোমরা জানো আমার আরেকটা চ্যানেল আছে, আমি ওখানে ভূতের মুভি এক্সপ্লেন করি। তো তোমাদের কি মতামত? তোমরা যদি বলো এখানেও মাঝে মাঝে হরর মুভি এক্সপ্লেন করতে, তো আমি এখানেও হরর মুভি এক্সপ্লেন করব। তবে সেটার জন্য তোমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে, কমেন্টের মধ্যে লিখে দাও এই ধরনের হরর মুভি আরও চাই। প্রত্যেকটা মানুষ যারা যারা ভিডিওটা এত অবধি দেখেছো সবার কমেন্ট লাগবে। আর এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে এতগুলো শেয়ার করে দাও যাতে আমি বুঝতে পারি যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং পরবর্তীতে আমি আরও হরর মুভি দেবো। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও চলে এসো আমার ফেসবুক, ইনস্টাগ্রামে, লিঙ্কে ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থেকো। আজকে রাতে ঘুমানোর আগে বিছানার নিচটা ভালো করে দেখে নিও, মায়ার আত্মা বসে নেই তো।